তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই, আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয় শেখ হাসিনার আর আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা কি সম্ভব? এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। কবির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। এবং আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, আমাদের সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিষয় শুনলেন, আমাদের আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা সম্ভব কিনা। আমরা দেখেছি যে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটির থেকেও কিন্তু এক ধরনের দাবি ছিল। পরবর্তীতে আবার দাবি থেকে অনেক রাজনৈতিক দল সরে গেছে এবং সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যার দায়ে একটি রায় দিয়েছে, তার মৃত্যুদণ্ড দিয়েছে এবং তার সাথে ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছে। এবং এই মামলাটিতে রাজসাক্ষী হবার কারণে ওই সময়ের আইজিপি পুলিশ প্রধান যিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে 5 বছরের দণ্ড দেওয়া হয়েছে। ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে আসলে শুনতে চাই, আসলেই কি আওয়ামী লীগ হারিয়ে যাবে বা শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা বাংলাদেশের রাজনীতি থেকে বা রাজনীতির ইতিহাস থেকে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেখেন হিস্ট্রি কি বলে। মুসলিম লীগের হিস্ট্রি দেখেন, আমাদের এই সাবকন্টিনেন্টে ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল 1904-5 সালের দিকে, এবং সেই মুসলিম লীগের নেতৃত্বে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে এখানে এটা মেনলি অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স ছিল মুসলমানদের, নিখিল ভারত মুসলমানদের একটা শিক্ষা সম্মেলন ছিল। ওটার ধারাবাহিকতায় দফায় দফায় এসে মুসলিম লীগ গঠিত হয়। এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এইসব অঞ্চলে আপনার তখনকার তার বাগান বাড়িতে সম্মেলনটা হয়েছিল। সেই মুসলিম লীগের নেতৃত্বে আপনার বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ মানে হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম মিলে একটা প্রশাসনিক ইউনিট, মূলত বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু যারা অবহেলিত ছিল এই জনগোষ্ঠীকে আপলিফ্ট করবার জন্য এই মুসলিম লীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে 1921 সালে। লম্বা লড়াই ছিল। নবাব সলিমুল্লাহ 600-650 একর জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। বড় লাটের সাথে ঝগড়া বিবাদ করতে গিয়ে উনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। এই মুসলিম লীগের নেতৃত্বে 1940 সালে লাহোর প্রস্তাব দেওয়া হয়। 46 সালে বাংলাতে, বেঙ্গলে যে আমাদের যে প্রভিন্সগুলো ছিল মুসলিম মেজরিটি প্রভিন্স, ওই পারে পশ্চিম প্রান্তে ব্রিটিশ ইন্ডিয়ার 4টা এবং এখানে একটা, এই মুসলিম মেজরিটি প্রভিন্সে একমাত্র জায়গা যেখানে তারা সরকার গঠন করতে পেরেছিলেন 1946 সালে, সেটা হচ্ছে বেঙ্গল। সোহরাওয়ার্দী সাহেব প্রাইম মিনিস্টার হলেন, কোয়ালিশনে হলেন, ডাইরেক্ট অ্যাকশন ডে হইল। 47-এ এই মুসলিম লীগের নেতৃত্বে আপনার পাকিস্তান রাষ্ট্র হইল। আমাদের যে জমিদারি প্রথা, যে জমিদারি প্রথার বিরুদ্ধে এত লম্বা সময় এখানে লড়াই হয়েছে, যে জমিদারি সিস্টেমের কারণে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলটা 150 বছরের মাথায় সবচেয়ে গরিব অঞ্চলে পরিণত হয়েছিল। 1943 সালে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছে। সেই মুসলিম লীগের নেতৃত্বে এই জমিদারি প্রথা বাতিল হয়। এখানে যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয় 1949 থেকে শুরু করে 51-2 পর্যন্ত লেগে গেছে এটা এনফোর্স করতে। সেই মুসলিম লীগ 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে হেরে যায়। আপনার আওয়ামী মুসলিম লীগ পার্টি, নেজাম ইসলামী, কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরে বাংলার এই পুরো নেতৃত্বে জয়েন্ট কোয়ালিশনের কাছে তারা ইলেকশনে হেরে যায় এবং 1970 সালে গিয়ে এই মুসলিম লীগ এই অঞ্চলের নির্বাচন থেকে ওয়াইপড অফ হয়ে যায়, সিম্পলি নাই হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা বিশাল অবদানের জায়গা এই মাটিতে মুসলিম লীগ নামক দলটা একটা রাষ্ট্র বানাইছে, একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বানিয়েছে, জমিনদারি প্রথা বাতিল করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জিন্নার মতো মানুষ, লিয়াকত আলী খানের মানুষ, এই লোকের হাইলি কম্পিটেন্ট স্টেটসম্যান ছিলেন। সেই মুসলিম লীগ কেন নাই হয়ে গেল? কি প্রসেসের ভিতর থেকে? কেন তারা এই লেভেলের উত্থান তাদের হয়েছে? কেন তাদেরকে মানুষ বেছে নিয়েছিল, আবার কেন তাদেরকে আবার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে? এই প্রশ্নটা বোঝার সাথে সাথেই হচ্ছে আপনি সময়কে অ্যাড্রেস করতে হবে। যে আপনি যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন, ওই আকাঙ্ক্ষার সময়টাকে যদি ধারণ করতে না পারেন, তাহলে জনগণ আপনাকে যেভাবে বুকে তুলে নেবে আবার ঠিক একইভাবে আছাড় দিয়ে ফেলে দেবে।
ঠিক একইভাবে দেখেন দ্বিতীয় বৃহত্তম দল আকারে হাজির হয় 54 সালে নেজামে ইসলাম পার্টি, যেখানে আপনার কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে তারা 34টা আসন পায় পার্লামেন্টে। সেই নেজামে ইসলাম পার্টিটা কোথায় আজকে বলেন তো? এই অঞ্চলের মানুষ, এই আমার আপনার বাপদাদারাই তো তাকে ভোট দিয়েছিল। সেই দলটাই তো আজকে প্রায় নাই থাকার মতো। তার দুইটা ফ্রিঞ্জ আছে, একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, কিন্তু জনমনে সে মোটা দাগে বড় আকারে এক্সিস্ট করে না। ন্যাপ, যে আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানীর নেতৃত্বে তৈরি হয়েছে, উনি ওখান থেকে বের হয়ে আসলেন 57-58 সালে গিয়ে আপনার ন্যাপ করলেন। এই ন্যাপ এত বড় পলিটিক্যাল পার্টি ছিল 70-এর নির্বাচনে, তারই আসলে বিজয়ী হওয়ার কথা। সে সবচেয়ে বড় দল ছিল। তার মানে তাদের শেখ রাজনৈতিক মুজিবের দল না। ভুল রাজনীতি না রাজনীতিতে ভুল Of করেছিলেন? course, এটাই তো বলছি আর কি, আলোচনাগুলো এক্সাম্পলগুলো এই কারণে মানে তারা দিচ্ছি কি আর কি। ভুল রাজনীতি করেছিল? ওইটা আমি কনক্লুশনে আসতেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখেন যে সেই ন্যাপ ভাসানী কি হয়ে গেছে, নাই হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্স থেকে। সে তার লোকবল, তার কর্মী এবং তার মার্কা সহ জিয়াউর রহমানকে দিয়ে গেছে। এরপরে দেখেন দেশের বাইরে দেখেন সাউথ আফ্রিকাতে হোয়াইট পার্টি ছিল, সাদাদের যে শ্বেতাঙ্গদের রাজনৈতিক দল। 89-90 এই প্রসেসের মধ্য দিয়ে ওখানে নেলসন ম্যান্ডেলা যে বের হয়ে আসলেন, নেতা হয়ে ফিরে আসলেন, সেই হোয়াইট পার্টিটা আজকে কোথায়? আজকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে তো সেখানে রুল করছে। নাৎসিদের কথা বলি আমরা বারবার, জার্মানিতে সে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে 1933 সালে সে ক্ষমতায় এসছে। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরিতে ক্ষমতায় আসা পার্টিটা কত চরমভাবে তাকে বিদায় নিতে হয়েছে। তার মার্কা, তার গেঞ্জি, তার সাইন, সিম্বল, চিহ্ন যা আছে সব কিছু নিষিদ্ধ পুরো ইউরোপ জুড়ে। তারপরে নাৎসিদেরকে দেখেন, ফ্যাসিস্টদেরকে দেখেন ইটালিতে। মুসোলিনি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, ভেরি পপুলার পলিটিশিয়ান ছিলেন, তাকে মানে ফাঁসি দিয়ে টানায় রাস্তায় লাশ ঝুলায় রাখছে। তাহলে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি এই কারণে, এটা বোঝার জন্য যে পৃথিবীর ইতিহাসে জনগণের কাছে কোনো কিছু ইন্ডিসপেন্সেবল না, মানে তাকে ছাড়া চলা যাবে না, এইরকম দুনিয়াতে আমরা বাস করি না। আমরা সবাই এই পৃথিবীতে বেঁচে থাকি প্রাসঙ্গিকতা সাপেক্ষে। আপনি যতদিন পর্যন্ত প্রাসঙ্গিক, অতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। যেদিন আপনি আর প্রাসঙ্গিক থাকবেন না, সেদিন আপনি আর বেঁচে থাকবেন না। আপনি একদম মানে স্লোপ ওয়াইজ আপনি গ্র্যাজুয়ালি মারা যাবেন। আপনি সাংবাদিক মানুষ, আপনি 80-র দশকে জাতীয় পার্টির অবস্থা দেখেন তো। এরশাদ জেলে বসে 91 নির্বাচনে 5টা আসনে জিতছে। সেই এরশাদের দল আজকে পিজার টুকরার মতো 6 টুকরা, 7 টুকরা, 8 টুকরা সভাপতি আছে, একজনই, একটা দল। তো আজকে উত্তরবঙ্গেও গেলে অধিকাংশ আসনে আপনি দেখবেন যে লাঙ্গুলের জামানত বাজেয়াপ্ত হবে আজকে যদি ফেয়ার নির্বাচনও হয়। তাহলে কেন এই দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে? এই প্রশ্নের ভিতরেই হচ্ছে আওয়ামী লীগের উত্থান এবং পতনের সিমিলার হিস্ট্রি। কারণ হচ্ছে তারা জনগণের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে নাই, সম্মান করে নাই, জনগণের ম্যান্ডেটকে ভায়োলেট করেছে এবং জনগণ তাকে দ্বিতীয়বার চান্স দিয়েছিল। 72 থেকে 75-এর ফ্যাসিবাদ কায়েম করবার পরেও, শেখ পরিবারের এত দুঃখজনক ইভেন্ট ঘটবার পরেও 96 সালে আওয়ামী লীগকে জনগণ আরেকবার ক্ষমা করে সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা সে এত বেশি অ্যাবিউজ করেছে, এত বেশি মিসইউজ করেছে যে তাকে সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটাকে পালায়া চলে যেতে হয়েছে। তার মানে তার নেতা কর্মী বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হবার পথে হয়ে গেছে ফুয়াদ ভাই, আপনার কাছে শুনবো আমরা। আমাদের সাথে ব্যারিস্টার শাহরিয়ার কবির আছেন। কবির ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আসলেই কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? ফুয়াদ ভাই যেভাবে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড টেনে বললেন, আপনার কাছে কি মনে হয়? কারণ আওয়ামী লীগ তো একটা সেন্টিমেন্ট, একটা ফিলোসফি, বুঝলাম। এটি কি আসলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনার একটা কথার মধ্যে অবজেকশন আছে, আদর্শের মৃত্যু হয় না, কিন্তু আওয়ামী লীগের কি আদৌ আদর্শ আছে? না, আওয়ামী লীগ এদেশে গত 15 বছর হীরক রাজার দেশে যার মানুষকে ঢুকে দিত, তার মগজ ধোলাই দিয়ে বের করে দিত। মানে দুঃখিত কবির ভাই, হয়তো বোঝেননি, আসলে আদর্শের মৃত্যু হয় না সেটা সঠিক, কিন্তু আওয়ামী লীগ তো একটা মতাদর্শ নিয়ে রাজনীতি করছে। শেখ মুজিবের যে মতাদর্শ, মুজিববাদ, মানে মতবাদ আসলে একসময় অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু কথা হচ্ছে মুজিববাদ কোনো আদর্শ না। আপনাকে হয়তো আমি প্রথমে বুঝাতে পারিনি ওইভাবে, সেজন্য মুজিববাদ কোনো আদর্শ না, এটা মতবাদ। এটা কোনো মতবাদও না, দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ওই যে মগজ ধোলাই দিছে, সেজন্য আপনি এটা মতবাদ বলছেন, এবং এই মিথ্যাচারের জন্য আজকে এটা বলতেছেন আপনি মতবাদ। এটা হচ্ছে 72 সালে মুজিববাদের কথা প্রথম আসছে স্বাধীনতার পরে তোফায়েল আহমেদ রাজ্জাকে নাড়া নিয়ে আসছে।
আচ্ছা, আমি তার আগে যাওয়ার আগে আপনাকে বলি কেন বললাম আমি আওয়ামী লীগ কোনো মতাদর্শ না, শেখ মুজিবের কোনো মতাদর্শ ছিল না, মুজিববাদ বলে কিছু ছিল না। যা কিছু এটা কিছু অপরাজনৈতিক বুদ্ধিজীবীর তৈরি এবং এটা সম্পূর্ণ ইন্ডিয়ার তৈরি। কেন এই কথাটা বললাম? ফুয়াদ ভাই আমার জ্ঞানগর্ব অনেক কথা বললেন, আমি ওইগুলো সবগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে বলতেছি। আমি মুসলিম লীগ বা ওর সাথে বলবো না, আওয়ামী লীগের শুরুটা কি? আওয়ামী লীগের প্রথম নামটা কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ 49 সালে। এরপর আপনি সেই আওয়ামী মুসলিম লীগ নিয়ে আপনি 54 সালে ইলেকশন করলেন, যুক্তফ্রন্টের ইলেকশন। 57 সালে বদমাইশ শেখ মুজিবুর রহমান, আমি একদম বদমাইশ শব্দটা ইউজ করলাম, বদমাইশ শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার চক্রান্তে এই মুসলিম শব্দটা আওয়ামী লীগ থেকে বাদ দেওয়ালেন। তার জন্য কী হলো? আওয়ামী লীগ ভেঙে গেল। ভেঙে কী হলো? মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ করা হলো 49 সালে, তখন তো শেখ সাহেব ছিল না, তখন ছিল মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাশেম, এনারা। তো 57 সালে যখন এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে একটা সেকুলার নেচার নিয়ে আসা হলো, আমাদের ভাগ্য হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আপনি তার 10 বছরের মাথায় এসে আপনি সেকুলার হতে চান, তখনই মৌলানা ভাসানী ওখান থেকে সরে গিয়ে কী হলো? উনি ন্যাপ গঠন করলেন। এবার আসেন, সরার্দি সাহেব মারা গেলেন কত? 63 সালে। যেই সরার্দি সাহেব মারা গেলেন, সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্র্যাব করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের। তখন একটা নামমাত্র আব্দুর রশিদ তর্গবাগিসকে সেই সময় সভাপতি বানালেন। কেন এই কথাটা বলতেছে? আওয়ামী লীগ যে মতাদর্শ সৃষ্টি হলো, আওয়ামী মুসলিম লীগ, সেখানে কিন্তু আর আওয়ামী লীগ থাকলো না। তার 63 পরে কি হলো? 63 পর দেখেন 62 সালে ফারাক্কাবাদ হলো, ফারাক্কাবাদের কাজ শুরু হলো। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো। এই যুদ্ধের পর, এই যুদ্ধের সময় এই জিনিসটা পাবেন যে অনেকের বইয়ের মধ্যে আছে, বাংলাদেশ প্রতিদিনের এটা 24শে সেপ্টেম্বর 2014 সালে এই ঘটনাটা ছাপা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা আসলে ষড়যন্ত্র না, ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্যে এই এজেন্ডা নিয়েছিলেন, সেই এজেন্ডা বাস্তবায়ন কীভাবে হয়েছিল সেটা একটু শর্ট করে বলে দিই আপনাকে। ওনার নাম ছিল ফণীন্দ্রনাথ ব্যানার্জি, উনি আইপিএস অফিসার ছিল, আইজি ছিল ত্রিপুরার। এই ফণীন্দ্রনাথ ব্যানার্জি 65 সালে ইন্দিরা গান্ধী, 66 সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায় এবং সে সময় শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে যায়। যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে, যে কোনোভাবে হোক এই পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে, কিন্তু এক শর্তে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে। এখন দেখেন, আপনি এটা চিন্তা করেন যে এইভাবে একটা বাস্তবতা চিন্তা করেন যে ঢাকায় 3-4টা মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, অনেক কিছু আছে। উত্তরবঙ্গ, সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে মাত্র একটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে আমি যদি এখন বলি রাজশাহী মেডিকেল কলেজ, তাহলে আমি যদি এখন বলি এর শোষণ হচ্ছে, তো ঢাকায় বেশি হচ্ছে, আমার এদিকে কম হচ্ছে, অতএব আমরা এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলে আলাদা রাষ্ট্র করি। সেটা করা উচিত হবে না? আপনার বলতে হবে শোষণ হচ্ছে, আমার এদিকেও ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন। এখানে আর একটা জিনিস খুবই মানে এই সত্যটা দেখেন, শেখ হাসিনা ইভাপোরেটেড করছিলেন কাকে? পরিসংখ্যানকে। সেটা আইএমএফ ধরে ফেলে দেয়। আইএমএফ ধরে ফেলে দিয়ে বলে, না, তোমার অ্যাকচুয়াল জিডিপি কোনো দিনই 7 বা 8% না, তোমার অ্যাকচুয়াল জিডিপি 4%-এর নিচে। এবং তারা বারবার আইএমএফ কাগজ চায়, কিন্তু কাগজ দেয় না। ঠিক শেখ সাহেবের সময় শেখ সাহেব করলেন কি, সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন, করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি, করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি, আর আমাদের দিকে কিছু হচ্ছে না, আমাদের দিকে কিছু হচ্ছে না। আপনি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলি, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 48 সালে ভাগ হয়ে আসলো, 47-এ, তখন আমাদের এদিকে একটা ইউনিভার্সিটি নাই, একটা মেডিকেল কলেজ নাই, একটা ইন্ডাস্ট্রিজ নেই। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে মাত্র 10টা সুগার মিল ছিল, আর ছিল কি টেক্সটাইল মিল ছিল কিছু, এ বাদে ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না। 51 সালে আদমজি জুট মিল হলো। কে করলেন? 51 সালে প্লাটিনাম খুলনা অঞ্চলে 12টা জুট মিল হলো।
ক্যাডেট কলেজ হলো 7টা, ইউনিভার্সিটি হলো 7টা, ইঞ্জিনিয়ারিং কলেজ হলো 7টা, তারপরে আপনি মেডিকেল কলেজ, সুগার মিল, টোবাকো, টোটাল হচ্ছে 77টা বড় ইন্ডাস্ট্রিজ হলো। তারপরে বলছে বিএমটি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কার করা, সব হচ্ছে এই পাকিস্তান আমলে 71-এর আগ পর্যন্ত করা। সো ওই পরিসংখ্যানটা উনি কী করলেন, পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন। তাহলে একটা লোকের যদি মুজিববাদ বলে থাকেন, তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ, এই দেশটাকে ভাগ করতে হবে, করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায়। আসেন 70 সালে ইলেকশন, ভাইদের কথা বলছে, ভাসানী ন্যাপ সেই সময় যদি ইলেকশনে পার্টিসিপেট করতো, শেখ সাহেব জীবনে কোনোদিন সংখ্যাগরিষ্ঠতা পারত না। ভাসানী কি বললেন, যে ভোটের আগে ভাত চাই বলে তিনি ইলেকশন থেকে সরে আসলেন, যাতে মানুষ এক পাতা হয়ে কি করতে পারে, ভোট দিতে পারে, তাই তো? আচ্ছা, 71 সালে আমরা 70 সালে মেজরিটি পাইলাম, মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা, পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না। এবং পাকিস্তান 25 তারিখ রাতে আমাদের এখানে ক্র্যাকডাউন করলেন, যেটা ধিক্কারজনক, অবশ্যই নিন্দনীয়। কিন্তু কেন 25 তারিখ রাতের বেলায় এই ক্র্যাকডাউন করলেন, এ কথা কিন্তু কেউ বললো না। হোয়াই 25 একটু মনে করে রাখেন, 14 তারিখে এই ঢাকায় বিহারিদের উপরে, ঢাকা, সৈয়দপুর, সান্তাহার, এই 3 জায়গায় বিহারিদের উপরে অত্যাচার চালানো হলো, বিহারিদেরকে কি করা হলো, নিশ্চিহ্ন করা হলো। এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় 6 থেকে 7 হাজার। এই 6 থেকে 7 হাজার বিহারি মারা যাওয়ার পরেই অপারেশন সার্চলাইট নামানোর কথা। কারা করলো? এই বিহারিকে হত্যা করলো কারা, সেটা যদি এখন বলেন, সমস্ত ইতিহাস বলতেছে এই মুজিববাদের লোকজনরা। তার কোনো দালিলিক প্রমাণ আছে? আছে আছে, আমি বলে দিচ্ছি। গেল, কিন্তু কথা হলো, তার মানে এনাদের সরকার 25 তারিখ রাতে ওই ইস্যুকে নিয়ে এসেই আমাদেরকে কি করতে পারে, এই নির্মমভাবে করতে পারে। আসেন 25 তারিখে শেখ সাহেব, সবাই বলে 25 তারিখে শেখ সাহেব ঘোষণা দিয়েছেন, তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে, শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে, তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একটা হাফেজে কোরআন, আমি জানি না আপনারা জানেন কি না, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো, তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাইদাপ্ত হতে পারতো। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমরা আপনার কাছে আবারও ফিরবো, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে ছিলাম আলোচনায়, 25 মার্চ হামলা করলো। হ্যাঁ, 25 মাস হামলা করলো, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন যে উনি আদৌ স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা। এবং আমি বললাম এখানে শারমিন আহমেদ তাজউদ্দিন সাহেবের মেয়ে, সেটি আসলে সবারই জানা যে তিনি ঘোষণা সে করেন। ঘোষণা করেন। তাহলে যদি সবার জানা হয় সে ঘোষণা করেনি, আপনি 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে ঢুকালেন কিভাবে যে শেখ মুজিবুর রহমান ঘোষণা করছে? 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে তাহলে আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে, 71 নিয়ে সে মিথ্যাচার করছে। এবার আসে শেখ সাহেব 25 তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে সারেন্ডার করছে, এই বিতর্কে যাও না, কারণ এই বইয়ে বলতেছে সুটকেস মুজিব কাকুর জামা কাপড় ভরে দিলেন কে, আন্টি। তাহলে জামা কাপড় গুছায় নিয়ে বসে আছি আমি, আমাকে অ্যারেস্ট করা হবে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবারে দেখেন, অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন? পশ্চিম পাকিস্তানে। মুজিবনগর সরকার গঠন হলো 10 তারিখে, আপনার নির্দেশনে কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি। আচ্ছা, আমি নিউ ইয়র্ক টাইমসের একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে, আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল। সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেশার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। কবে এটা করছে তারা? সেপ্টেম্বর মাসে। ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু
শেখ মুজিব, হোয়েন দিস কনভারসেশন ইজ গোয়িং অন, সেই সময় ইন্ডিয়া দেখলো আরে সব ক্ষমতা যদি হ্যান্ড ওভার করে দেয় শেখ মুজিবকে, তাহলে তো পাকিস্তানকে ভাগ করা যাবে না। ইন্ডিয়া এসে কি করলেন, আক্রমণ করলেন। এবং আরেকটা জিনিস বলি, জাতির কাছে সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে সারেন্ডার করা হয়েছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই, মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল, দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া, মানে ভারতের কাছে ভারতের কাছে। আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন? অনেকে বলতেছে যে আমাদের সর্বাধিনায়ক হচ্ছে এমএজি ওসমানী। কিন্তু আপনি বলছেন যে নিক্সন সেপ্টেম্বরে বলেছে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য, কিন্তু তার আগে তো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছিলেন তার আগে। না না, আমরা তো মার্চ মাসে, আমি বলতেছি যে তারপর তো যুদ্ধ চলতেছে। সুতরাং সেপ্টেম্বরে কি আসলে ক্ষমতা হস্তান্তর বলতে তো আপনাকে এখন আমাদের ডিউরিং দিস ওয়ার যদি ক্ষমতা হস্তান্তর করতো, ইতিহাস অন্যদিকেও যেতে পারতো না, তখন তো বাংলাদেশ ডিক্লেয়ার করেই যুদ্ধ চলছিল, কিন্তু যুদ্ধ চলছিল। আপনি তখন কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স এবং পাইনি। বাংলাদেশ তখন একটি পতাকা, আমরা একটা পতাকা, একটা মানচিত্র আমরা ধারণ করতেছি। ধারণ আমি করেছিলাম। বলতেছি যে এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার লোভে অনেক কিছু করতে পারতো। আমি আই ওয়ান্ট টু শো দ্য হাউ শেখ মুজিব ইজ এ ক্রুক অ্যান্ড লোভী মানুষ। আমার সাথে বাংলাদেশের স্বাধীনতা না, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি, কিন্তু কথা হলো 16ই ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি। এমএজি ওসমানী আমার কি সর্বাধিনায়ক, কামরুজ্জামান, তাজউদ্দিন, নজরুল ইসলাম সবাই আছেন। 16 তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন, ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলেন কেন? ইন্ডিয়া সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ? আজ পর্যন্ত কেউ কি তার প্রতিবাদ করছে? আওয়ামী লীগ প্রতিবাদ করছে? করেনি। আওয়ামী লীগ তার কোলে বসে আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা যে আলোচনায় ছিলাম আমি সেখানে আসতেছি। মুজিববাদ কি জিনিস দেখেন, স্বাধীনতা হলো 10 তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে, 10 জুন দিল্লি হয়ে। ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না, না নিয়ে 11 তারিখে প্রভিন্সিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন, রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাহলে যে শপথ নেয়নি, একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে? শেখ মুজিবুর রহমান। এই যে আমি সে 48 থেকে এই 71 পর্যন্ত, এর মধ্যে মুজিববাদ আসলো কোথায়? মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায়? একটা আইডিওলজি তো থাকতে হবে। 6 দফা কি মুজিববাদের? না। 69 সালে যে গণ অভ্যুত্থান হলো মুজিববাদের? না। মুজিববাদটা পাওয়া গেল কোথায়? এবার আসে 72 সালে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেওয়া। এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফট করে দেওয়া হয়। আরে আল্লাহ, ডিপি ধরত ছিল এটা জেনিংসের চেম্বার থেকে, কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল। কেন এই কথা বললাম? এলএফও ছিল তো ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না। তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ঢুকালা কিভাবে? আসেন, একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রমলগেটেড করা হয়, তাকে গণভোটে দিতে হয়। আপনি গণভোটে দিলেন না। একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন, কাকে? সুরঞ্জিত সেন গুপ্তকে। সুরঞ্জিত সেন গুপ্ত সেখানে সাইন করলেন না। একটা কমিটি করা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক, মনীষী, মুফাজ্জেলা আহমেদ, মনোরঞ্জন ধর, একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে। আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন। 73 সালে ইলেকশন, মুস্তাফ সাহেবকে জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টার করে আপনি ঢাকায় নিয়ে আসলেন। এবার আসেন 25,000 জাসদ কর্মীকে কি করলেন? আপনি হত্যা করলেন। পার্লামেন্টে দাঁড়ায় বলতেছেন কোথায় সিরাজ শিকদার? আপনি যে মুজিব বাহিনীর কথা বললো, মুজিববাদ, দেখেন এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বইয়ে দেখেন, ইস কি নির্মমতা। আপনি এ বইয়ে পাতা নম্বর 48 কি বলতেছে দেখেন, একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে, তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট, মাথা কেটে ফেলে দিছে। তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে। এটা মতাদর্শ হতে পারে? এটা মতাদর্শ হতে পারে না, ভ্রান্ত মতাদর্শ। ভ্রান্ত, এটা তো কোনো মতাদর্শ। মতাদর্শ কি? মানুষের মুক্তি তো। তার মতাদর্শটা কি? মতাদর্শ ভুল না, ভুল বলে এখন মতাদর্শ কোনদিন
আদর্শ হলে মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে, ভুল জিনিস কোনোদিন আদর্শ হতে পারে না। আপনি এখন আসেন 75 সালে তিনি কি করলেন, বাকশাল গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, আর একটা মুসলিনী হিসাবে তিনি আবির্ভূত হলেন, আর একটা, সেটাও তো তার কোনো মতাদর্শ না। মুসলিনী বা হিটলারের আদর্শ যদি তিনি অ্যাডপ্ট করেন তাহলে বলতে হবে সেটা হিটলারের আদর্শ, মুজিববাদের আদর্শ কোথায়? মানে আমরা যে জায়গায় ছিলাম আসলে আওয়ামী লীগ, আমার কথা হলো যে আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ। আচ্ছা। আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের, প্রথম হচ্ছে মানবতা বিরোধীর যদি অপরাধে শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্তার জন্ম হতো না, এবং হাসিনার মতো এই পেতাত্তার জন্ম হওয়াতে আজকে দেশটা এই জায়গায় গেছে। আপনার কাছে আবারও আসবো ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আওয়ামী লীগের কোনো আদর্শ বা মতাদর্শ কিছুই ছিল না, যেই কারণে এটি আসলে, আপনি আগেও বলেছেন যে এটি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা মানুষের চোখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে, যেই কারণে তারা ধীরে ধীরে মুসলিম লীগের মতো বা নিজামে ইসলাম পার্টির পরিণতির মতো পরিণতি তাদেরও হবে। আদৌ দেখেন, মানে 49 সালের 23শে জুন যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তার যেটা তখনকার যে ম্যানিফেস্টো অথবা রাজনৈতিক প্রস্তাবনা যেটা যদি দেখেন, সেখানে আল্লামা শামসুল হক সাহেব, ওটা ওনাদের জেনারেল সেক্রেটারি ছিল, মাওলানা ভাসানীর সভাপতি ছিল, উনি সেক্রেটারি ছিলেন, উনি খুব বড় আলেম ছিলেন, বড় স্কলার মানুষ, পণ্ডিত লোক ছিলেন, এবং ওই আওয়ামী লীগের প্রস্তাবনাটা কিন্তু উনি লিখেছেন, এবং উনি ওখানে প্রস্তাব করছেন, ওখানে সমালোচনা করা হচ্ছে যে মুসলিম লীগের উপরে যে দায়িত্ব ছিল পাকিস্তানকে একটা ইসলামিক প্রজাতন্ত্র করা, এইটা গত 2 বছরে করার ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে। অতএব আমরা পাকিস্তানকে একটা খেলাফতি সিস্টেমে মদিনার স্টাইলে একটা ইসলামিক প্রজাতন্ত্র করবার জন্য এই দল নতুন করে প্রস্তাব করতেছে। আচ্ছা, তাহলে আজকের আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন কোন মাইন্ডসেট দিয়ে তৈরি হয়েছে? আসলে কি এটা বিশ্বাসের জায়গা থেকে লিখেছে? দ্বন্দ্বটা এখানে ছিল না। যেই মানুষগুলো মুসলিম লীগ থেকে বের হয়ে এসে আওয়ামী মুসলিম লীগ করলেন 2 বছরের মাথায়, এই মানুষগুলো সবাই কিন্তু আপনার পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী ছিলেন। আপনার মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, আসাম যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল সেখানে তিনি সদস্য ছিলেন। শেখ মুজিব তো সোহরাওয়ার্দীর ডান বাম হাত কিছু একটা যা বলি টলি আর কি, এগুলো ছিল টিল। এখানে রায়টে তার আত্মজীবনীতে সে যে কীভাবে রায়ট করছে, হিন্দুদের বাড়ি গাড়ি পোড়াইছে, এগুলোর গল্প ওখানে আছে। তো সেই মানুষগুলো সাডেনলি নতুন দল করবার প্রয়োজনীয়তা কেন বোধ করলেন? সেই সংকটের জায়গাটা দেখেন, এবং সেইটা কীভাবে আওয়ামী লীগের ভিতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করেছে। প্রধানতম হচ্ছে এখানে 2টা সংকটের জায়গা ছিল। একটা হচ্ছে মুসলিম লীগের আরবান প্রগতিশীল উচ্চবিত্ত শ্রেণী বনাম গ্রামগঞ্জ কৃষক পরিবার থেকে উঠে আসা নতুন প্রজন্মের শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেদের যে দ্বন্দ্বের জায়গা, এবং এই আরবান এবং মানে রুরাল এবং আরবানের একটা দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে যখন 47-এর ইমিডিয়েট সময়টাতেই পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরেও সোহরাওয়ার্দী ফিরে আসেন নাই কলকাতা থেকে। কারণ সোহরাওয়ার্দী ছিলেন আওয়ামী লীগের আপনার সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর নেতা, শেখ মুজিব টাইপের লোকদের নেতা, যারা গ্রাম থেকে কৃষক পরিবারের ছেলে মেয়ে হয়ে নতুন প্রজন্ম লেখাপড়া করছে, কলেজে আসছে, তারপর রাজনীতিতে জড়িয়েছে। আর এর বাইরে তারা যে উচ্চবিত্ত যারা আপার ক্লাস ছিলেন, সেই সেকশনটাকে লিড করতেন হচ্ছে নাজিমুদ্দিন আহমেদ সাহেব। উনি উর্দুভাষী ছিলেন, বনেদি ছিলেন, জমিদার ছিলেন। এই যে একটা ক্লাস স্ট্রাগল ছিল, এই ক্লাস স্ট্রাগলের চাপায় এবং লিডারশিপের ঘাটতির কারণে এই শ্রেণীটা তখন নতুন পাকিস্তানে একটা অভিভাবকহীন অবস্থায় চলে আসে। তারা দেখে যে তারা যে মুসলিম লীগ করেছে, ওই যে ভাইয়ের রাজনীতি, ফ্রিঞ্জের নেতা পালায় গেছে, ওইরকম আর কি, নেতা আসে নাই। তখন তারা বোধ করছে যে আমাদের তো আসলে পলিটিক্স বাঁচায় রাখতে হবে। তো সেই জায়গাতে দেখেন তাদের লড়াইটা কোথায়। জমিদারি প্রথা বাতিল করা হবে, কৃষক শ্রমিকের অধিকার দেওয়া হবে, এবং পরবর্তীতে 54-এর নির্বাচনের আগে তারা মুসলিম শব্দটা উঠায় দিল। হিন্দু যে মাইনরিটি ভোট ছিল, একটা বিশাল ভোট ব্যাংক, তখন প্রায় 30-35% ভোট ছিল, তাদের ভোটকে অ্যাট্রাক্ট করবার 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, ঠিক ওই যে ওঠার এবং পথটা, আওয়ামী সেটা লীগের কিভাবে পড়ে গেছে? নেতাকর্মীরা কিন্তু এখনো নানান ধরনের কর্মসূচি তারা দিচ্ছে, যদিও তারা ভার্চুয়ালি দিচ্ছে দেশের বাইরে পালিয়ে থেকে। তো এভাবে কি আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে পারবে বা তাদের দলটিকে সেভ করতে পারবে কিনা? না, পারবে আওয়ামী না। লীগের কারণ ভবিষ্যৎ পেরেছে তাহলে কি? কিভাবে দেখেন, শেখ মুজিব এই দলটাকে, জনমুখী দলটা কিভাবে তৈরি করতে পারলো পাকিস্তান আমলে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে।
পূর্ব পাকিস্তানে তৈরি হওয়া প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে শেখ মুজিব চেষ্টা করেছে ওই মানুষগুলোর পাশে থাকার জন্য। শিক্ষক বলেন, ছাত্র বলেন, তার সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু সেই আন্দোলনে লড়াইতে মজলুম হয়ে 13-14 বছর জেল খাটা মানুষটা 72 সালে ফিরে আসলেন যে ন্যূনতম শপথ নিয়ে কনস্টিটিউশনালি একটা সরকার গঠন করার প্রয়োজন মনে করেন নাই। উনি জমিদারি নিলেন, যে উনি এসে এখানে দায়িত্ব টেক ওভার করলেন আর কি। একটা নির্বাচন করলেন 73-এ যেন তেনভাবে, একটা সংবিধান করলেন জাতির উপরে চাপাই দিলেন, যেটা ভাই বলেছেন ম্যান্ডেট নেন নাই। একটা কনস্টিটিউশন ফ্রেম করেছেন যেটা আপনার রেফারেন্ডাম করা হয় নাই, ইলেকশনে ম্যান্ডেট নেওয়া হয় নাই। আপনি এরপরে বাকশাল করলেন, চতুর্থ যে 4th অ্যামেন্ডমেন্ট ছিল সেই সংশোধনী করলেন, সব দল নিষিদ্ধ করে দিলেন। তাহলে এই যে ওঠার পরে পড়ার যে পরিণতি, 96তেও হাসিনা ক্ষমা চেয়ে ওইভাবে উঠেছে, ওঠার পরের পরিণতিটা কিন্তু ঠিক শেখ মুজিবের মতো। মানে আপনি যা যা করবার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ঠিক তার বিপরীতটা করেছেন। এই কারণে তো 24 হয়েছে। সিম্পল জিনিস, যে আপনি জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করেন নাই, আপনি সংবিধানকে শ্রদ্ধা করেন নাই, গণতন্ত্রকে শ্রদ্ধা করেন নাই, ভোটকে শ্রদ্ধা করেন নাই, মানুষের ইচ্ছা অনিচ্ছাকে শ্রদ্ধা করেন নাই, বিরোধী দলকে পাত্তা দিচ্ছেন না, কাউকে রাজনীতি করতে দিবেন না। সব কিছুর উপরে আপনি একটা জিনিস কেয়ার করছেন, দিল্লি পাশে থাকলে আমাকে কেউ ঠকাইতে পারবে না। জি, ফুয়াদ ভাই, যে বিষয়টি আসলে যে প্রশ্নটির উত্তর আসলে জানা অনেক বেশি প্রয়োজন। আওয়ামী লীগের এক শ্রেণী নেতাকর্মী এখনও কিন্তু তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ তার পুনরায় ঘুরে দাঁড়াবে। সেই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে ফুয়াদ ভাই আপনার কাছে ছিলাম যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখনও তাদের ভারতে পালিয়ে থাকা নেতাদের আহ্বানে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে আছে কি নাই সেটা বড় কথা না, তাদের মধ্যে এক ধরনের আশা সঞ্চার বা তারা আশাবাদী হচ্ছেন। তাহলে তারা কি বুঝতে পারছেন না, না তারা এক ধরনের গোলক ধাঁধার মধ্যে আছেন? দেখেন, শকের কিছু স্টেজ আছে। যেমন ধরেন, আমরা যখন শুনি না যে আমাদের খুব কাছের মানুষ মারা গেছেন, ওইটা হচ্ছে মানে এ কাইন্ড অফ এ স্টার্ট হয় হচ্ছে ডিসবিলিফ দিয়ে। দেখবেন আমরা পুরোপুরি তাই নাকি, কি ব্যাপার, কালকে না দেখা হইলো, পরশুদিন না একসাথে চা খাইলাম, সেদিন না রিক্সা থেকে নামতে দেখলাম। দেখবেন এই ধরনের কমেন্ট আমরা করি। ইটস স্টার্টস উইথ এ কাইন্ড অফ ডিসবিলিফ। গ্র্যাজুয়ালি কি হয়, এই শকটা ডাইলিউটেড হয়, ডাই ডাউন করে এমন একটা জায়গায় আসে, আমরা সবাই মেনে নেই যে আমার কাছের মানুষটা আসলে মারা গেছেন। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যদিও মেনে নিতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, আমরা কান্নাকাটি করি, আমরা শোক করি, আমরা 3 দিনের পরে দোয়া মাহফিল করি, অথবা 40 দিন পরে মেজবানি খাওয়াই, বছরে বছরে স্মরণ সভা করি, এগুলো করি। কিন্তু এটা স্টার্টস উইথ দ্য শক। এখন এই শক থেকে এটা একটা জেনারেল স্টেটে নেমে আসতে আপনার রিকোয়ার্স টাইম, সময় লাগে। এইটা যদি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গাটা এরকম হয়, আপনি একটা কালেকটিভ জায়গা থেকে দেখেন যে আওয়ামী লীগের আমলে এই যে বিশাল ল্যাসপেন্সার গোষ্ঠী, আওয়ামী লীগের যে অলিগার্ক, আওয়ামী ফ্যাসিবাদের যে গণমাধ্যম, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, এই যে আমলা, দোসর, এই যে বিশাল গোষ্ঠী কীরকম হম্বধম্ব হয়ে চলেছে, আপনার সারা দেশবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই মানুষগুলোর স্টেট অফ মাইন্ডটা এখন দেখেন, তাদের মাইন্ডসেটটাও অ্যাবসলিউটিজমের হয়ে গেছে। মানে তারা মনে করেছিল যে শেখ হাসিনা, ওই যে ফেরাউন বলছিল না যে আনা রব্বুকুমুল আলা, আমি আসলে রব। এবং এই রব মানে কি, আমি বলছে তো মানুষ যখন জিজ্ঞেস করছে তুমি রব হও কিভাবে, তো বলে যে আমি চাইলে কাউকে জীবন দিতে পারি তোমার খোদার মতো। মুসার খোদার মতো জীবন দিতে পারি, আবার চাইলে মারা যেতে পারে। কিভাবে? 2জন লোককে ডেকে নিয়ে আসছে, একজনকে গর্দান কেটে ফেলছে, আর একজনকে বলছে যাও তোমাকে রেখে দিলাম, তুমি বেঁচে গেলা। এটা হলো তার রব। শেখ হাসিনা নিজেকেও ওই রবের লেভেলে নিয়ে গেছে। 2041, 2030, 2021, দেখবেন এরকম সাল বলেছে না, এই সালটা হচ্ছে যে সে তাকে ফেরাউনের জায়গাতে নিয়ে গেছে, মমির জায়গাতে নিয়ে গেছে, যে আমি মরলেও এই রাষ্ট্র আওয়ামী লীগের পিরামিডের পূজা করবে, এখানে একটা আওয়ামী পিরামিড থাকবে। তাহলে সেই যে অমরত্বের জায়গা থেকে যখন, এবং তার যারা পূজারী আছে, আওয়ামী মন্দিরের পূজারী, এই পূজারীরা কিন্তু বিশ্বাস করেছে যে শেখ মুজিবকে খলিফা বলছে না, বহু লোক আছে না, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আসছে, হযরত অনেক কিছু বলছে না,
তারা কিন্তু শেখ হাসিনাকে আসলে নবী মনে করত। আওয়ামী পূজারীরা যারা আছে, এই মন্দিরের যারা সদস্য ছিলেন, তো সেই মানুষগুলো তার পূজারীর, তার পূজ্য নবীকে দেখলো, সেই নবী বিমানে উঠা আর এক নবীর দেশে চলে গেছে। তার যে নবী, তারও নবীর তো নবী আছে, সেই না নবীর দেশে চলে গেছে, মোদির দেশে। এইটা তার কাছে একটা শক, মানে হার্ট অ্যাটাক হওয়ার মতো ট্রমার মধ্যে আছে। ট্রমার মধ্যে আছে। এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণগুলো তো পরিচিত আছে না, আমাদের ভিতরে যেগুলো দেখবেন আওয়ামী লীগের দুষ্টগুলো আছে না, ওরা দেখবেন ওদের আচরণগুলো কিন্তু ট্রমাটাইজড আচরণ। তারা মেনে নিতে পারছে না, এক ধরনের অ্যারোগেন্সি কাজ করে। মানে অ্যারোগেন্স কাজ করতেছে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। আমাদের বক্তব্যের নিচে এসে যে কমেন্টগুলো করে, তার মানে তার যে ডিপ্রেশনকে ভেন্টিলেট করবার জন্য, এগুলো দেখে আপনি বুঝবেন যে এই পুরো জনগোষ্ঠী কীভাবে হতাশ হয়ে গেছে। এবং এই হতাশাটা গ্র্যাজুয়ালি দেখবেন এরকম একটা ইভেন্টে, ধরেন 15ই আগস্ট একটু জাগ্রত হয়, মানে অমর এইটা সেটা, বিনম্র শ্রদ্ধা, দেখছেন না, এরকম একটা বিনম্র শ্রদ্ধার শ্রেণী তৈরি হয়, আবার ডাই ডাউন করে, আবার একটু আপনার দেখবেন 3রা নভেম্বর আসছে, আবার একটু জায়গা ওঠে, আবার যখন এই 13ই নভেম্বর আসছে, এইবার মনে হয় দেশে বিপ্লব হয়ে যাবে, দেখলো যে 2টা-4টা পটকা ফোটা ছাড়া কিছু হয় নাই। আচ্ছা 17 তারিখে মনে হয় হবেই হবে, আমার নবী মনে হয় তার মানে মোদির দেশ ধীরে থেকে ধীরে চলে এটা আসবে। মুষড়ে পড়বে তারা। এটা একদম ডাই এবং, ডাউন হয়ে গেছে। লাইট বন্ধ করলে দেখছেন না আলোটা কিভাবে বাল্ব থেকে নিষিদ্ধ হয়ে যায়। 5 তারিখে গত বছরের আওয়ামী জমানার লাইটটা এই দেশের মানুষ বন্ধ করে দিয়েছে, নিভাই সুইচ দিয়েছে। অফ করে দিয়েছে। ওই সুইচটা অফ করার পরেও দেখবেন একটু আলো জ্বলে। যখন পূর্ণিমা শেষ হয়ে যায় 15 তারিখের পরে, তখনও দেখবেন চাঁদ একটু একটু দেখা যায়, অবশ্য যখন শুরু হয়। তার মানে এখন এর মানে অস্তমিত। একদম পুরো অস্তমিত। জি ফুয়াদ ভাই, আপনার কাছে শুনবো। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনিও কি মনে করেন যে ল্যাম্প ধীরে ধীরে নিভে আসতেছে, আপনাকে এবং এই ল্যাম্প নিভতে আসলেই কি নিভবে? আচ্ছা আবারও তো পুনরায় রাজনৈতিক বিভেদের কারণে এই ল্যাম্প আবারও স্পার্ক করতে পারে না? আচ্ছা, এখানে 2টা প্রশ্ন আপনার, একটা হচ্ছে ল্যাম্প নিববে কিনা, আর রাজনৈতিক বিভেদের কারণে সুযোগ আসবে কিনা। দেখেন, আমার কাছে সবসময় আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি, বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি। তো এটা শুনে আমার হঠাৎ মনে হলো, জয়ের জন্ম জানেন কত সালে? 71 সালের জুন মাসের 26 তারিখে। জয় কোথায় জন্ম হয়েছে জানেন? সিএমএইচে। 71 সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে, শেখ হাসিনা সিএমএসে ভর্তি হয়েছে, জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএসে। সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি। তাহলে শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল। এই যত বক্তৃতা মারছেন, এই সত্যটা বলেন না কেন? জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএইচে হয়? প্রতারণার একটা সীমা থাকে। দ্বিতীয় কথা শোনেন, এই 71 সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায়। টাকা কে দিয়েছে জানেন? পাকিস্তান গভর্নমেন্ট। ও, তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে? শরণার্থী শিবিরে যাওনি কেন? শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন? তুমি কেন সিএমএসে এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ানোর জন্যে? আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব। এবার আসেন দ্বিতীয় কথা, কেন বললাম যে শেখ মুজিব মারা গেছে, এদেশে মিষ্টি বিতরণ হয়েছে। 300 জন এমপি ছিল শেখ সাহেবের, একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি, বরং তারই মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক, এবং তারই মন্ত্রিসভার লোকজন সবাই তো ক্ষমতা নিছে, মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে। শেখ হাসিনা দেখেন, আমরা যাকে কোরআনের পাখি বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন? কোনো মন্ত্রী ছিলেন? কিছু না। তাকে যেদিন অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, সারা দেশে 200 নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব? আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নাহর উপর থাকলে মানুষের জীবন, মানুষ জানে তাকে মরতে হবে। আজকে হাসিনার যেদিন এই দিল, ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল। আরে পাগল, এসে দেখ কোথায় লকডাউন হয়েছে। তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায়, একটা লোক এসে বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করব, একটা লোক এসে বলছে যে আমাকে গুলি করে মেরে ফেলে দাও। তার মানে মিথ্যা, যদি ভাইখানি খোলাকে বলো না, দুঃস্বপ্ন থেকে আপনি কেবল স্বপ্নটা ভেঙে গেছে। কিন্তু এই লোকগুলো এখনো বিশ্বাস করতে পারছে না, তার পিছনে একটা কারণ আছে। একটা ছেলে সেদিন বলছিল, এই তুমি ককটেল ফাটাইছো কেন? ককটেল ফাটালে 25,000 টাকা, আর যদি চিৎকার করে ফেসবুকে একটু দিই তাহলে 5,000 টাকা।
এস আলমের টাকা সব আছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া এটা বর্ডার দিয়ে আমার এখানে পাঠাচ্ছে। এই টাকা যতক্ষণ আসতে থাকবে, সেজন্য শোনেন, এই রায়ে আমি খুব একটা খুশি না। কেন খুশি না বলতেছি, এই রায় উচিত ছিল যতগুলো এমপি, মন্ত্রী, শেখ হাসিনার যত স্থাবর অস্থাবর সম্পত্তি, আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর সম্পত্তি, এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে এই জুলাই যোদ্ধা যারা মৃত আহত হয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া উচিত ছিল। এই পুলিশের আইজি তাকে 5 বছর জেল, ভালো কথা, তারও তো সম্পদ আছে। যেসব পুলিশের বড় বড় কর্মকর্তা অভিযুক্ত 2 জনের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যারা আহত নিহত তাদেরকে দিয়ে দিতে পারতো। না, তাদের পুনর্বাসনের খরচ করার এক ধরনের সুপারিশ আছে। না, আপনি তো অ্যাটাচমেন্ট নিতে পারতেন। আমার কথা খালি 2 জন আছে কেন? এটা তো পুরো একটা, সবার তো বিচার শেষ হয়নি। না না, সবার বিচারের কথা আমি বলতেছি না, আমি বলতেছি যারা এটা আমার মতামত। আপনি বলতে চাচ্ছেন যে সবার এট এ টাইম আওয়ামী লীগের, আবার আপনি বলতেছেন আওয়ামী লীগের সম্পদ, মানে আওয়ামী লীগ দেশ থেকে আওয়ামী লীগ গেছে, মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এখানে আরেকটা জিনিস বলি, কিছু অপসাংবাদিকতা আছে যারা সবসময় চেষ্টা করতেছে বলতে যে হাসিনা চলে গেছে। আমার কাছে এটা না, হাসিনা দেয়নি, আওয়ামী লীগ চলে গেছে। যে মিথ্যায় দেশের মানুষকে এতদিন প্রতারিত করছে, সেই প্রতারণা চলে গেছে মুগ্ধদের রক্তের বিনিময়ে। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই মিথ্যা থেকে যখন মানুষ সত্যি কথা জানে, আপনি তো সত্যি কথা জানাতে পারেননি গত 17 বছর। আমাকে অনেক প্রশ্ন, আপনি এই 17 বছর কোথায় ছিলেন? ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে শুনবো আবারও এই যে জায়গায় আছি আমরা সেই জায়গা থেকে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল, প্রশ্নগুলো সহজ। ছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে, যে আলোচনায় ছিলাম আমরা। দেখেন, মানে আওয়ামী লীগ পালিয়ে গেছে, হাসিনা পালায়নি। হ্যাঁ, আওয়ামী লীগ পালায় গেছে, হাসিনা ইজ আওয়ামী লীগ। আপনি খালি বলতে চাচ্ছেন কি, একটা বলবো, একটা নতুন একটা মেরুকরণের সৃষ্টি করতেছেন। কি সৃষ্টি করতে চাচ্ছেন? যে হাসিনা এবং যারা খারাপ তারা তো চলে গেছে, নিরীহ আওয়ামী লীগ আসতো। আচ্ছা আচ্ছা, এই যে ন্যারেটিভ, দিস ন্যারেটিভ কিন্তু আবার অলসো ইন্ডিয়ান ন্যারেটিভ। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, ধরেন আওয়ামী লীগের এখনো 1 কোটি বা 50 লক্ষ কর্মী সমর্থক রয়েছে, তারা তো যায়নি, তারা তো এখানেই আছে। তারা হয়তো ভুলের মধ্যে থাকতে পারে, বা ফুয়াদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী এক ধরনের মোহের মধ্যে থাকতে পারে, ট্রমার মধ্যে থাকতে পারে। আসলে তাদের গতিগন্তব্য কি হবে? এই দেখেন, এই প্রশ্নের উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছে। আচ্ছা, প্লিজ। কেমন দেখেন, এই বললেন না ভাই মুসলিম লীগ শেষ হয়ে গেছে, মুসলিম লীগ কিন্তু শেষ হয়নি। মুসলিম লীগ, রাজিয়া ফয়েজ থেকে শুরু করে মুসলিমের সমস্ত বড় নেতা আর ভাসানী নাথ, এই 2টা মিলাই তো বিএনপির সৃষ্টি। আচ্ছা আচ্ছা, বিএনপি তো আলাদা কোনো কিছু তৈরি হয়নি। 19 দফা দেখে যে মানুষ খুব আকৃষ্ট হয়ে জিয়াউর রহমানের কাছে আসছেন তা না। শাহজিজুর রহমান, তারপরে হচ্ছে জাদু মিয়া, এরা সবাই কি দল মিলে বিএনপি গঠন হলো মুসলিম লীগ আর ভাসানী ন্যাপ দিয়ে। ভাসানী ন্যাপের সিম্বল ছিল ধানের শীষ, সে ধানের শীষ নিল বিএনপি অ্যাডপ্ট করে। সো এই যে রিকনসিলিয়েশন, এটা তো জিয়াউর রহমান দেখে গেছে। বিএনপি 31 দফায় হাউ ইট ইজ। এবং আজকে দেখেন, অনুতাপ থাকতে হবে। প্রথম কথা হলো, আপনি যে সংখ্যার কথা বলছেন সে লোকগুলোকে এই ভুলটা ভাঙতে সময় নিচ্ছে। কারণ আমাদেরকে তাদেরকে এই যে সত্য কথাগুলো বলতে হবে। যাকে তুমি পীর ভাবতেছো সে একজন বদমাইশ, যাকে তুমি সে পীর না, সে ভুল পথ দেখিয়েছে, সে কোনো পথ দেখায়নি, সে তোমাকে ভ্রান্ত পথে নিয়ে গেছে, তোমাকে সিকিম বানাতে চাইছে, তোমাকে একটা হায়দ্রাবাদের মতো ভারতের একটা অঙ্গরাষ্ট্র তৈরি করতে চাইছে। সে ভারতের ক্রিয়ানক হিসাবে তোমার ভাগ্য নিয়ে খেলছে। তোমাকে দুর্ভিক্ষের মধ্যে যখন তুমি মারা গেছো তখন তার ছেলেকে সোনার মাথায় মুকুট দিয়ে বিয়ে দিয়েছে। এই লোককে তুমি নেতা ভাবো, যে নেত্রীকে তুমি নেত্রী ভাবো, সে তোমাকে ফেলে দিয়ে সে সুন্দর মতো দিল্লিতে যে এখন আরাম এসে পোলাও কর্মা খাচ্ছে, সে তোমার নেত্রী না, সে তোমার নবী না। তাদের প্রতি আহ্বান, আমার তাদেরকে রিপেন্টেন্স করে তাদেরকে এই ভুলটা তাদেরকে বুঝতে হবে। দায়িত্ব তো এই আপনাদের মতো যারা রাজনৈতিক দল আছেন এই মুহূর্তে ক্রিয়াশীল, তাদের সবাইকে মিলেই তো দায়িত্ব। সেই দায়িত্বটাই তো নেওয়া হচ্ছে। কথা হচ্ছে, দেখেন, মামলা হয়ে, আমার কথা হলো কাউকে এক্সিকিউটিভ অর্ডারে আপনি বাতিল করেন না। কথা হচ্ছে যে আইন আছে, আইনের গতিতে চলান। যে লোকগুলোর বিরুদ্ধে মামলা নাই আপনি তাকে কি বলবেন? কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের কমেন্ট লেখে, এই কমেন্টের ছেলেপেলেগুলো বিরুদ্ধে হয়তো মামলা নাই, কিন্তু তারা ওই ঘোরের মধ্যে থেকে এখন ওই যে 5,000 টাকা 10,000 টাকার জন্য এখন ওই মোহর মধ্যে আছে। তোমাকে রিপেন্টেন্স করতে হবে বাবা। আর আল্লাহ বলছে তুমি মাপ চাও। আল্লাহর নাম হচ্ছে গাফুর। কিন্তু মাপ চাইতে হলে তো দায় স্বীকারও করতে হবে। কোন দায়? উনি তো, যদি আপনার কথা ঠিক হয়ে থাকে যে দায়টা কি, যে আমি একটা ভুল
আমি আপনাকে একটা দুঃস্বপ্ন দেখা, যাকে নবী বলা হয়েছে সে আসলে নবী না, সে ফেরাউন, সে নমরুদ। ব্যারিস্টার শাহরিয়ার কবির, সময় থাকলে আবারও ফিরবো। ব্যারিস্টার ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে ভুল স্বীকার করতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইলে হয়তো ক্ষমা পাওয়া যাবে। কিন্তু আপনারা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন, এর দায়িত্ব তো আপনাদেরও রয়েছে। কারণ এই একটি প্রজন্ম বা দুইটি প্রজন্মের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে শেখ হাসিনা ফিরবে বা আওয়ামী লীগ ফিরবে। এই ধারণা দূর করার জন্য বর্তমান রাষ্ট্রে যারা দায়িত্ব রয়েছেন, রাষ্ট্র পরিচালনায়, এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদেরও তো দায়িত্ব রয়েছে। আপনারা আসলে কি তাদের জন্য কিছু করছেন? তাদের কোনো আহ্বান বা কোনো ন্যারেটিভ আছে তাদের প্রতি আপনাদের? একটা বিষয় হচ্ছে যে আপনার মানে টাইম ইজ দ্য গ্রেটেস্ট অফ হিলার্স, যে সময় দিতে হবে সিম্পলি। এই আওয়ামী ল্যাসপেন্সার গোষ্ঠীর মানে তাদের যে ফ্যাক্ট যে তাদের ফেরাউন পালায় চলে গেছে এবং এই ফেরাউন নীল নদীতে ডুবে গেছে, সে গঙ্গাতে ডুবে গেছে মোদির বাড়ির পাশে, এই ফেরাউন আর দেশে ফিরবে না, এই ফেরাউন আর কোনো নেতৃত্ব নিতে পারবে না, এইটা সময় তাকে আস্তে আস্তে অ্যাড্রেস করবে। এবং ইতিমধ্যে আমরা যারা তৃণমূলের রাজনীতি করছি, এখন আমাদের নির্বাচনী এলাকাগুলোতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বড় বড় দলগুলোর ছত্র ছায়ায় এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এলাকাতে আছে, মানে রেগুলার টাকা পয়সা দিচ্ছে। হ্যাঁ, রেগুলার টাকা পয়সা দিচ্ছে। শুধু তাই না, চাঁদাবাজির পুরো নেটওয়ার্ক কিন্তু এখনো আওয়ামী লীগের দখলে। কারণ গত 16 বছর যারা কোন দোকান কত টাকা চাঁদা দিয়েছে, কোন ইটের ভাটা, কোন জলমহল বালুমহলে কোন ঠিকাদারের কাছ থেকে কত টাকা চাঁদা উঠছে, এইটা গত 16 বছর যারা চাঁদাবাজি করে নাই তারা তো জানে না। এই জন্য চাঁদা উঠানোর জন্যই আগের আওয়ামী চাঁদা উত্তোলনকারী গোষ্ঠীকে সবাইকে রাখা হয়েছে এবং পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে। কারণ হচ্ছে টাকার কিছু অংশ এখনো কলকাতায় পাঠাইতে হয়। যারা চাঁদা উঠান তাদের অনেকে আমাকে এইটা পুরো অঙ্কটা বুঝায় বলছে যে চাঁদার পরিমাণ আগের থেকে বেশি কেন। ধরেন একটা টেম্পো স্ট্যান্ডে আওয়ামী লীগের সময় 700 টাকা চাঁদা দিতে সিএনজিওয়ালারা অথবা ওই যারা ওই টেম্পো টাইপের যানবাহন চালায়, বলে যে আমরা এখন 1900 টাকা দিই, 1800 টাকা দিই। তো যিনি উঠায় তাকে জিজ্ঞেস করলাম যে টাকা বেশি নিচ্ছ কেন? বলে যে আগের যারা চাঁদা উত্তোলনকারী আছে ওদের ফিজ আছে, আমারও একটা অংশ নিতে হয়। এর বাইরে যোগ হয়েছে হচ্ছে ওদের নেতারা আবার কলকাতায় এখন পলাতক, মালয়েশিয়াতে পলাতক। ফুয়াদ ভাই, একেবারেই শেষ দিকে ভরণ পোষণের টাকা এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আসলে কি করতে হবে? একেবারে 10 সেকেন্ড লড়াই। দেশের মানুষকে নাগরিক হইতে হবে। এই দেশ যে আপনার, এই দেশের সম্পত্তি যে আপনার, এই মালিকানাটা নিতে হবে। দরদ দিয়ে দেশটার জন্য কাজ করতে হবে। সোফায় বসে যদি মনে করেন যে অন্য কেউ এসে দিল্লির বিরুদ্ধে কথা বলবে, দেশটাকে সুজলা সফলা শস্য শ্যামলা বানায় দিবে, এটা হবে না। জি, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাদের দুজনকেই। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় আবারও পুনঃপ্রচার হবে। ফিরছি আগামীকাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।